বাংলাদেশ থেকে বিতাড়িত হওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা দীর্ঘদিনের জন্য ভারতে স্থায়ী হচ্ছেন, এমনটাই জানিয়েছেন ভারতের পররাষ্ট্র বিষয়ক মুখপাত্র রণজিৎ জয়সওয়াল। এখন প্রশ্ন হচ্ছে, বাংলাদেশ সরকার যেহেতু তার ডিপ্লোম্যাটিক পাসপোর্ট বা রেড পাসপোর্ট ইনভ্যালিড করে দিয়েছেন, তাইলে তিনি কোন নিয়ম মেনে ভারতে স্থায়ী হতে যাচ্ছেন? আজ আমরা এই পুরো বিষয়টি জানার চেষ্টা করব। চলুন শুরু করা যাক। শেখ হাসিনা যে প্রথমবার ভারতে আশ্রয় নিয়েছেন, ব্যাপারটা একদমই এরকম নয়। 1975 সনে যখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয়, তখনও ঠিক ব্যক্তিগত জীবন নিয়ে চরম সংকটের মধ্যে পড়ে যান শেখ হাসিনা। তখনও তিনি ভারতে রাজনৈতিক আশ্রয় পেয়েছিলেন। সেই যাত্রায় স্বামী এবং সন্তানদের নিয়ে দীর্ঘ 6 বছর ভারতে কাটিয়েছিলেন তিনি। তবে ভারতে আশ্রয় পাওয়া শেখ হাসিনা যে একমাত্র রাজনৈতিক ব্যক্তি, ব্যাপারটা কিন্তু একদমই এরকম নয়। তিব্বতী চীনা অভিযান মুখে 1959 সালে জন্মভূমি ছেড়ে ভারতে পালিয়েছিলেন তিব্বতী বৌদ্ধদের আধ্যাত্মিক নেতা দালাই লামা। পরবর্তীতে তিনি ভারতেই স্থায়ী হন এবং দীর্ঘ 65 বছর ধরে তিনি ভারতেই আছে। আবার আফগানিস্তানে 1992 সালে যখন ইসলামী মুজাহিদিনরা কাবুল দখল করে নেয়, তখন প্রেসিডেন্ট পদে ইস্তফা দিয়ে নাজিবুল্লাহ ভারতের কাছে আশ্রয় চেয়েছিলেন এবং সঙ্গে সঙ্গেই তা মঞ্জুরও হয়ে যায়। তবে নাজিবুল্লাহ এয়ারপোর্টে গ্রেপ্তার হয়ে গেলেও তার পুরো পরিবার ভারতে পাঠাতে সক্ষম হয় এবং তখন থেকেই তার পুরো পরিবার ভারতেই অবস্থান করছেন। এখন প্রশ্ন হচ্ছে, ভারতে আশ্রয় নেওয়ার রাজনৈতিক ব্যক্তিরা কোন নিয়মের ভিত্তিতে দীর্ঘদিন ধরে ভারতে অবস্থান করছেন? ব্যাপারটা হচ্ছে, ভারতে যদি কেউ শরণার্থী হিসেবে অথবা রাজনৈতিক আশ্রয় গ্রহণ করেন, তবে সরকার চাইলেই তার নামে শরণার্থী ভ্রমণ নথি বা ট্রাভেল ডকুমেন্ট ইস্যু করে দিতে পারেন। আর রণবীর জয়সওয়াল এটাই জানিয়েছেন যে শেখ হাসিনার নামেও এই ট্রাভেল ডকুমেন্ট ইস্যু করা হবে। তিনি আরো জানিয়েছেন, শেখ হাসিনার পরিবারের অন্য কোনো সদস্য যদি ভারতে আশ্রয় নিতে চান, তিনি সেটারও ব্যবস্থা করবেন। ঠিক এইভাবেই বিভিন্ন সময়ে বিভিন্ন নেতারা ভারতের রাজনৈতিক আশ্রয়ে থাকেন।